বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর। দাবা খেলা মস্তিষ্কের বুদ্ধিমত্তার বিকাশ ঘটায়, তাই স্কুল পড়ুয়াদের দাবার প্রশিক্ষণ দিতে চান হুগলির ক্লাসিক্যাল চেস একাডেমির কর্ণধার পার্থপ্রতিম মান্না। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দেশের তরুণ প্রজন্মের গ্র্যান্ডমাস্টার প্রজ্ঞানন্দ গুকেশ ও কোনেরু হাম্পিদের তৈরি করতে গেলে স্কুল স্তরে দাবার প্রশিক্ষণ দরকার। এরা প্রত্যেকেই দক্ষিণ ভারতের স্কুল পড়ুয়া ছিল এবং স্কুল স্তরেই তারা দাবার প্রশিক্ষণ পেয়ে এসেছে। রাশিয়া সহ ইউরোপিয়ান দেশগুলিতে স্কুল পড়ুয়াদের দাবা শেখানো হয়। আমাদের দেশে কিছু বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল ছাড়া সরকারি স্কুলে পড়ুয়াদের দাবা শেখানোর কোনো ব্যবস্থাই নেই। দাবা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন খেলা, কিন্তু দাবা খেলা এদেশে স্পন্সর পাওয়াটা খুব দুষ্কর ব্যাপার। তাই অনেক খেলোয়াড়ই দাবার মনোবাসনা থাকলেও মাঝপথে হারিয়ে যাচ্ছেন। ক্রিকেটে স্পন্সর পাওয়া গেলেও দাবায় চট করে স্পন্সর পাওয়া যায় না, যদি না সে গ্র্যান্ড মাস্টার হয়। দাবার চ্যাম্পিয়নদের সারা বিশ্ব চেনে, কিন্তু ক্রিকেট খেলোয়াড়দের হাতে গোনা কয়েকটি দেশ। তবু এদেশে ক্রিকেটের জনপ্রিয়তা তুঙ্গে দাবার তা নেই। গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ দেশকে যে সম্মান তুলে দিয়েছেন তা দেশের খুব কম খেলোয়াড়ই পেরেছেন। বন্ধন নিউজের ক্যামেরার সামনে দাবা খেলার খুঁটিনাটির বিষয়ে বললেন হুগলির ক্লাসিক্যাল চেস একাডেমির কর্ণধার পার্থপ্রতিম মান্না ও এই একাডেমির প্রশিক্ষক সৈকত মল্লিক। কতদিন ধরে শিখছো? বলো, কতদিন ধরে শিখছো? 3 বছর। এখানেই না আগে কোথাও শিখতো? চন্দননগরে। এখানে কতদিন ধরে এই দাবার কোচিংটা করাচ্ছে? এখানে এখন 6 মাস ধরে করাচ্ছে। এর আগে কোথাও করাতেন? আমাদের যেটা মেন ক্লাসিক্যাল চেস একাডেমির মেন ব্রাঞ্চটা আছে, সেটা আমাদের হাওড়া সাঁতরাগাছি। হাওড়া সাঁতরাগাছি। ওখানে আমি 2 বছর ক্লাস করাচ্ছি। বাকি আরও জায়গায় আমি প্রাইভেট পড়াই, আর আরও অন্যান্য একাডেমি ছিল সেখানে আমি ক্লাস করাতাম। এখন রিসেন্টলি এই দুটো জায়গায় ক্লাস করাই। আচ্ছা, আগে তো কলকাতায় ছিল অনেকগুলো সেন্টার, পরে তো ইয়ে হয়ে গেছে, মেন তো গর্জি সাধনে ছিল। দাবায় ইন্ডিয়ানরা ভালো গেম করছে অল ওভার ওয়ার্ল্ডে, ইয়ং জেনারেশনরা। তো ওয়েস্ট বেঙ্গলের পজিশনটা কীরকম? রিসেন্টলি ওয়েস্ট বেঙ্গলে খুব ভালো কিন্তু যখন আপনার গুকেশ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার আগে কোয়ালিফাইটা করছে, আপনার নর্মাল হাওড়ায় বা নর্মাল ওয়েস্ট বেঙ্গলে বা ইন্ডিয়াতে বলতে গেলে অনেক চেজের যারা বাচ্চা প্লেয়ার আছে এখন 3.5 বছর 4 বছর যারা ভর্তি হচ্ছে। এবং মানে আমাদের সময় ছিল, মানে আমি খেলছি 2000 থেকে, তো আমাদের সময় আমাদের বাবারা নিয়ে যেত না এত বাচ্চার সময়। ঠিক আছে 10 বছর 11 বছর বাদ দিত, এখন বাচ্চারা খুবই চায় আগ্রহ, এবং গার্জেনরাও নিয়ে আসে যে ক্লাস 4 বছর বয়স, 4.5 বছর, 5 বছর। আমাদের কাছে ম্যাক্সিমাম আসে স্যার 5 বছর বয়স ভর্তি করতে চাই। এইটা মিনিমাম এজ কত বয়স? মিনিমাম 4 বছর 5 বছর ঠিক আছে, বাট আমরা বলি যে 5 বছরের পরেই ভর্তি করতে, কিন্তু এখন 3.5 বছর থেকে ভর্তি হচ্ছে। এই ছোটোবেলায় কোন ক্লাসের দাবাগুলো কী কী পার্টে শেখানো হয়? মানে কত একটা মিনিমাম স্টেজে পৌঁছাতে গেলে কতদিন সময় লাগে? একটা টুর্নামেন্ট যদি একটা বাচ্চাকে মিনিমাম খেলতে হয়, মানে স্টেটে টুর্নামেন্ট খেলতে গেলে আপনার মোটামুটি 1 বছর লাগে। 1 বছর কিছু বই আছে, যেমন কিছু কিছু জিনিস রুলস রেগুলেশন আছে, কীভাবে খেলতে হবে সেগুলো জানতে মোটামুটি 1 বছর লাগে একটা বাচ্চাকে টুর্নামেন্ট খেলতে। আচ্ছা, জাতীয় পর্যায়ে খেলতে। জাতীয় পর্যায়ে এই যে গ্র্যান্ডমাস্টার হওয়ার জন্য যে আইএস নর্মের ব্যাপারটা আছে, এই নর্মটা পেতে গেলে একজনকে স্টুডেন্টকে কত পয়েন্ট পেতে হয়? কি শুধু স্টেট লেভেলেই খেললে হবে, ন্যাশনাল না ইন্টারন্যাশনাল লেভেল পর্যন্ত যেতে হবে? আগে আমাদের ইন্ডিয়াতে এতটা টুর্নামেন্ট ছিল না, আগে আমাদের গ্র্যান্ডমাস্টার হতে গেলে ফরেন যেতে হতো। ইন্ডিয়া এখন রিসেন্টলি লাস্ট 5-6 বছরে প্রচুর টুর্নামেন্ট, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্ট। গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্টে এটা হচ্ছে নর্ম টুর্নামেন্ট। এই নর্ম টুর্নামেন্টে আপনার গ্র্যান্ডমাস্টারের সাথে ইন্টারন্যাশনাল মাস্টারের পয়েন্ট করতে হয়। স্পেসিফিক কিছু রুলস রেগুলেশনস আছে যে এতগুলো ফেস করতে হবে, এটা ভ্যারি করে। তো এখন রিসেন্টলি যে নিয়মগুলো চলছে সেগুলোর মধ্যে তাদের সাথে খেলে পয়েন্ট করতে হয়, সেটা ফার্স্ট নর্ম হয়। এরকম নর্মের 3টে নর্ম হয়, সেটা আইএম ক্ষেত্রেও হয়, জিএমএ ক্ষেত্রেও হয়। 3টে নর্ম হওয়ার পরেই তারপর রেটিং কোয়ালিতে 2400 লেভেল গেলে আইএম, আর 2600 হচ্ছে জিএম। কোন ক্লাসের স্টুডেন্ট বেশি আছে? এটা কি দাবাটা কি অ্যাকচুয়াল বড় লোক স্ট্যান্ডার্ডে খেলে না গরিব স্টুডেন্টরাও এখানে অংশগ্রহণ করতে পারে? বাচ্চাপাতি খেলবে। মেইন ব্যাপারটা হচ্ছে আমাদের ক্রিকেটে যেমন সবাই
খেললে বাহবা দেয় বা স্পন্সরশিপের যে ব্যাপারটা আছে, যে স্পন্সরশিপ আমাদের বেলা একদম এখানকার ফি সেটিংটা বিগিনারদের সাতশো আর অ্যাডভান্সদের 1000। বিগিনার্সটা আমরা এবছর 2025 জানুয়ারি থেকে স্টার্ট করার প্ল্যানিং করেছি। সোমবার নেক্সট উইক থেকে অ্যাডও শুরু হবে। বিগিনার্স বলতে একদম এবিসিটি যারা জানে, মানে চেসটা শুনেছে বা চেসটার কোনো খেলেনি, একদম এবিসিটি থেকে যাদের শুরু করেন তারা বিগিনার্স গ্রুপ আমরা এই সেশন থেকে শুরু করব। সপ্তাহে কদিন ক্লাস হয়? দুদিন সপ্তাহে। এবং এদের 6 মাস বিগিনার্স থাকার পর এদের মেরিট অনুযায়ী এদের আস্তে আস্তে অ্যাডভান্সে নিয়ে নেওয়া হবে। এরা যে স্টেট লেভেলে খেলতে যাচ্ছে, ন্যাশনাল লেভেল খেলতে, এই সুযোগগুলো না বিগিনার্সদের আমরা এখন কোথাও খেলতে পাঠাবো না। আগে তারা 6 মাসের পুরো ক্লাস কমপ্লিট করবে। যারা অ্যাডভান্স তাদের ক্ষেত্রে কি অ্যাডভান্স যারা আছে তারা স্টেট লেভেল খেলছে, ইন্টারন্যাশনাল লেভেলে খেলছে। এখান থেকে আমাদের 3টে প্লেয়ার রিসেন্ট 26-31 যেটা হয়ে গেল মাঝের একটা আমাদের টুর্নামেন্ট, ইন্টারন্যাশনাল রেটেড টুর্নামেন্ট, সেখানে খেলে পার্টিসিপেট করে এসেছে। তার মধ্যে একজন প্রাইজও পেয়েছে আন্ডার 14 গার্লসে। কতজন স্টুডেন্ট আপনাদের এখন? কতজন স্টুডেন্ট এখন এখানে আমার অ্যাডভান্সে আছে 10 জন। আর বিগিনার্সে? বিগিনার্সটা এখন শুরু করেছি, এই মাস থেকে শুরু হবে। স্টুডেন্টদের ক্ষেত্রে কী কী ফেসিলিটি আপনারা দেন? আর কি স্টুডেন্টদের ফেসিলিটিতে স্টাডি মেটেরিয়াল পুরোটাই আমরা প্রোভাইড করি, প্লাস স্পেশালিস্ট নর্মাল ফ্যাকাল্টি যারা আছে তারা তো শেখাচ্ছে নর্মাল, এছাড়া নন হোল্ডার প্লেয়াররাও শেখাতে আসে। IM নন হোল্ডার অরিন্দম মুখার্জি আছে। আমরা নেক্সট GMদের একজন GMকে দিয়ে ক্লাস করানোর চিন্তা করে রেখেছি, যেটা আমি সামারে করব, সামার ক্যাম্প করবো একটা। সেখানে গ্র্যান্ড মাস্টারকে কোনো গ্র্যান্ড মাস্টারকে দিয়ে ক্লাস, গ্র্যান্ড মাস্টার ইন্টারন্যাশনাল মাস্টারদের নিয়ে সামার ক্যাম্প করার প্ল্যানিং আছে এখানে। সেখানে আমাদের হাওড়া একাডেমিতে যারা আছে তারাও আসবে, বা যদি ওখানে হয় তাহলে এখান থেকে ওখানে পাঠানো হবে। ক্লাসিক্যাল চেস একাডেমির একটা সামার ক্যাম্প, ক্লাসিক্যাল চেস একাডেমি শুধু এখানে, ক্লাসিক্যাল চেস একাডেমি এখানে আছে, হাওড়াতেও আছে, 2 জায়গায়। তো 2টো জায়গা স্টুডেন্টদের নিয়ে আমরা একটা সামার ক্যাম্প করার প্ল্যানিং করছি। মানে স্টেট লেভেলে পার্টিসিপেট করার জন্য কী কী প্রসিডিওর আপনারা মেনটেন করেন? স্টেট লেভেলে পার্টিসিপেট করার জন্য এখন আমাদের এখানে যে ইনফ্রাস্ট্রাকচার আছে, স্টেট লেভেলে খেলতে গেলে সেটা যে কেউই খেলতে পারে ফর্ম ফিল আপ করে এজিকে দিয়ে। বাট সেই লেভেলে অ্যাপিয়ার করতে গেলে যেটা প্রথমে ডিস্ট্রিক্ট লেভেলে তাদেরকে খেলা, ডিস্ট্রিক্ট থেকে প্রথম 5 জন প্লেয়ার, 3 জন কি 4 জন প্লেয়ার অটো। এই যে ডিস্ট্রিক্ট লেভেল স্টেট লেভেল গেমগুলো এই অ্যারেঞ্জ কারা করে? সরকার? ডিস্ট্রিক্ট লেভেলটা অ্যারেঞ্জ করে হুগলি ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশন বা হাওড়া ডিস্ট্রিক্ট, প্রতিটা ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশন এটাকে অ্যারেঞ্জ করে। সেখান থেকে প্লেয়াররা যারা চ্যাম্পিয়ন রানার্স, ফার্স্ট রানার্স আপ হবে, প্রথম 3 জন কি 4 জন অটোমেটিক স্টেটে চলে যাবে, 22 জন। এরপর যারা খেলতে যায় তারা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল স্টেট লেভেলে খেলতে স্টেট চ্যাম্পিয়ন। তো স্টেট চ্যাম্পিয়নশিপটা অ্যারেঞ্জ করে SBDS, সারা বাংলা দাবা সংস্থা। স্টেট থেকে যাবে ন্যাশনাল লেভেল, সেটা অর্গানাইজার হচ্ছে AICF, অল ইন্ডিয়া চেস ফেডারেশন। এটা স্টেপ বাই স্টেপ যাচ্ছে, প্রথমে ডিস্ট্রিক্ট থেকে স্টেট থেকে না। সরকারি স্তরে কি এর কোনো সেলমোহর আছে? এই যে হ্যাঁ, এগুলো সবই গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড। AICF বলুন, মানে অনেকটা কি BCCI, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড, এটা কিন্তু সরকারি অনুমোদিত সংস্থা। এর বাইরে কোনো সংস্থা কিন্তু ক্রিকেটকে হ্যান্ডেল করতে পারবে না। ঠিক সেই রকম AICF হচ্ছে, AICF একটা সংস্থা যেটা গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড, অল ইন্ডিয়া গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড। ইন্টারন্যাশনাল সংস্থা যেটা, সেইখান থেকে AICF থেকে SBDS থেকে ডিস্ট্রিক্ট, মানে এই একই রুল ফলো করা হচ্ছে। এবং ফিডে আইডি ছাড়া কোনো প্লেয়ার কোনো ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে খেলতে পারবে না, কোনো ন্যাশনাল কোনো মানে ডিস্ট্রিক্ট লেভেলেও খেলতে পারবে না যদি ফিডে আইডি না থাকে, AICF রেজিস্ট্রেশন না থাকে। সবাইকে কি ফিডে রেজিস্ট্রেশন হতে হয়? হ্যাঁ, রেজিস্টার করতে হবে। প্রথমে SBDS রেজিস্ট্রেশন, নেক্সট AICF রেজিস্ট্রেশন। AICF রেজিস্ট্রেশনের পরেই আপনার ফিডে আইডি জেনারেট হবে। ফিডে আইডি ছাড়া কেউ কোথাও বসতে পারবে না, কোনো টুর্নামেন্টে খেলতে পারবে না। ফিডে ইন্টারন্যাশনাল কোনো রেটিং টুর্নামেন্টে খেলতে পারবে, যেগুলো AICF অ্যাফিলিয়েটেড। এমনি 1 ডে 2 ডে যেগুলো সেখানে যে কেউ খেলতে পারে।
কিন্তু এআইসিএফ আইডি বা ফিডের রেজিস্ট্রেশন ছাড়া কোনো রেটিং টুর্নামেন্টে কোনো প্লেয়ার অ্যালাউ না। অ্যালাউ নয়। এই রেটিংটা কি টোটাল কন্ট্রোল বাই ফিডে? ফিডে মানে এগুলো সবই ইন্টারন্যাশনাল রেটিং। এই যে রেটিংয়ের নম্বর বেস থেকে একটা গেম জিতলে একটা নাম্বার, হারলে রেটিং পেতে গেলে আপনার ধরুন একটা প্লেয়ার আজকে খেলতে শুরু হতে হবে আনরেটেড প্লেয়ার, সে কোনো রেটেড প্লেয়ারকে যদি হারে তারপর সে রেটিংটা আর্ন করতে শুরু করবে। 5টা একটা বেস আছে, আমি সেই এক্সাক্টলি সেইটা বলতে হবে। রিগার্ডিং প্লেইং কন্ডিশনটাও ভালো বলতে হবে, বাট আমি যেটুকু জানি সেটা হচ্ছে আপনি যতক্ষণ না 5টা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যে সব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.